হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। গুপ্তধনের সন্ধানে আমরা এগিয়ে চলেছি একের পর এক এপিসোড নিয়ে। ফ্রেন্ডস, আজকে বাজেট ছিল। মূল বাজেট বলে বাজেটের যে ডেফিনেশন, আজকে কিন্তু সেটা ছিল না। আজকে ছিল ভোট অন অ্যাকাউন্ট, অর্থাৎ সরকারের মেয়াদ আর মাত্র 2-3 মাস। এই 2-3 মাসের খরচের একটা পারমিশন নেওয়া, অনুমতি পার্লামেন্ট থেকে, সেটাই ওর মূল লক্ষ্য। মূল বাজেট হবে কিন্তু ইলেকটেড নিউ গভর্নমেন্ট আসার পরে। যাই হোক, আজকের আমি আপনাদেরকে খুব অল্পের মধ্যে বাজেটের কিছু উদাহরণ তুলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব বাজেট বলতে, সরকারি বাজেট বলতে কি বোঝায়। ফ্রেন্ডস, প্রথমে বলি বাজেটের মূল উদ্দেশ্য কি হওয়া উচিত। তার জন্য একটা উদাহরণ হচ্ছে, ধরুন চায়না প্রায় 4 ট্রিলিয়ন ইকোনমি থেকে 18 ট্রিলিয়ন ইকোনমি হয়ে গেছে প্রায় 15-16 বছরের মধ্যে, এবং সেটা কবে? 2008 থেকে 2023-এর মধ্যে। অর্থাৎ প্রায় 4 থেকে 4.5 গুণ তার ইকোনমিকে বাড়িয়ে নিয়েছে মাত্র 15 বছরের মধ্যে। কেন বললাম? এই কারণে বললাম, ইন্ডিয়ার বর্তমান যে বাতাবরণ তৈরি হয়েছে, ইন্ডিয়ার বর্তমান ইকোনমি কিন্তু 4 ট্রিলিয়ন ইকোনমি। ইন্ডিয়াও আগামী 15 বছরের মধ্যে, 15-20 বছরের মধ্যে একইভাবে বাড়ার মতো একটা জায়গায় আছে। সুতরাং যদি লক্ষ্য স্থির থাকে, সরকার কিন্তু তার এই অবজেক্টিভ নিয়ে, এই উদ্দেশ্য নিয়ে কিন্তু সে তার বাজেট তৈরি করে। বাজেটের দুটো জিনিস, আমাদের ঘরোয়া কথায় যদি বলি, ইনকাম এবং এক্সপেন্ডিচার। ইনকাম যদি খরচের তুলনায় বেশি হয়, সেক্ষেত্রে আপনাকে কি করতে হয়? ধার নিতে হয়। গভর্নমেন্টের ক্ষেত্রেও একই জিনিস। প্রসঙ্গত বলে রাখি, সাধারণত প্রত্যেকটা দেশ ডেফিসিট বাজেট তৈরি করে। যা আয় হয় তার তুলনায় একটা পার্সেন্টেজ তারা ডেফিসিট শো করে। এটা মার্কেট ইকোনমির স্বার্থে, অর্থাৎ তারা বাজার থেকে কিছু লোন নেয়। এবারে ইনকাম যদি বলি, ইনকাম কোত্থেকে হয়? ইনকাম হয় ট্যাক্স থেকে। বিভিন্ন ট্যাক্স আপনারা জানেন, প্রত্যেকটা জিনিসের উপর আপনি ট্যাক্স দেন। যখন মূল বাজেট হয়, সেখানে কিন্তু ট্যাক্স সংক্রান্ত ডিটেলস অ্যানালাইসিস থাকে। কোন সেক্টরের উপর কোন ট্যাক্স বাড়ানো হলো কি কমানো হলো। তাহলে ট্যাক্স সরকারের একটা বড় রোজগার। দ্বিতীয় আর একটা রোজগার হচ্ছে ডাইভেস্টমেন্ট। সরকার প্রতি বছরে বছরে তার নতুন নতুন বহু কোম্পানি তৈরি করছে। যেমন ধরুন, রিসেন্টলি একটা কোম্পানিকে মার্কেটে নিয়ে এসছে, ইরেডা। এবারে সরকার নতুন নতুন কোম্পানি তৈরি করছে, আবার সেই কোম্পানির কিছু কিছু অংশ শেয়ার বাজারে বিক্রি করে সেখান থেকে পয়সা তুলছে। সেটাই হচ্ছে ডাইভেস্টমেন্ট। এবং প্রতি বছর ওই কোম্পানি বিক্রির সুবাদে তাদের কিছু একটা টার্গেট থাকে। সেই টার্গেটটা তারা কখনো ফুলফিল করতে পারে। যেটা দেখবেন আপনারা শেয়ার বাজারে OFSS, অফার ফর সেল, এইভাবে আসে। গভর্নমেন্টের এবারের বাজেট ছিল ডাইভেস্টমেন্টের, এই 2024-এর মার্চ মধ্যে প্রায় 40,000 কোটি টাকা খুব সম্ভবত। সেটা তারা কমিয়ে দিয়েছে, সেটা করে দিয়েছে প্রায় 30,000 কোটি টাকার কাছাকাছি তারা বিক্রি করে আনতে পারবে। কিন্তু পরের বছরের জন্য আজকের বাজেটে যেটা উল্লেখ করেছে প্রায় 50,000 কোটি টাকার মতো। তাহলে এই জিনিসগুলো হচ্ছে সরকারের ইনকাম।
এই ইনকামগুলো ছাড়া বাকি যে টাকাটা দরকার হয় সেটা কিন্তু সরকার লোন নেয়। লোন কোত্থেকে নেয়? বাজার থেকে নেয়। বাজার থেকে মানে আমার আপনার সকলের কাছ থেকে নেয়। সরকার যদি বিভিন্ন সিচুয়েশনে সরকারকে এই ফিসক্যাল ডেফিসিটের যে টাকাটা লোন নিতে হয়, যেমন ধরুন দুটো সিচুয়েশন। করোনা মহামারীর সময় সরকারের ইচ্ছা না থাকলেও তাদের কিন্তু খরচ বাড়ানোর জন্য বাজার থেকে বেশি ধার নিতে হয়েছিল। এগুলো বাধ্যবাধকতা। এই বেশি ধার নেওয়া যেমন আমার ক্ষেত্রে বিপজ্জনক, আপনার ক্ষেত্রে বিপজ্জনক, তেমনি সরকারের ক্ষেত্রেও বিপজ্জনক, টোটাল ইকোনমির ক্ষেত্রেও বিপজ্জনক। যদি কোনো দেশ বেশি লোন নিয়ে নেয় সেটাকে বিভিন্ন রেটিং সংস্থা সেগুলোকে একটা আলাদা ক্যাটাগরিতে ফেলে দেয়। প্রসঙ্গত উল্লেখ করি, এবারে কিন্তু সরকারের যে ফিসক্যাল ডেফিসিট, যেটা গত বাজেটে তারা বলেছিল 5.9%, যেটা কিন্তু খুব হাই। এবারে সেইটাকে রিভাইজ করা হয়েছে, বলে না, আমরা 5.9% আমরা কিন্তু লোন নিচ্ছি না, আমরা প্রায় আমাদের যে ডেফিসিটটা থাকবে সেটা প্রায় 5.8%। এই খবর কিন্তু শেয়ার বাজারের জন্য অত্যন্ত ভালো খবর। এবং সরকার পরের বছরের জন্য এই যে ফিসক্যাল ডেফিসিটটা মানে আজকে যেটা উল্লেখ করেছে সেটা 5.1%, যেটা সারা বিশ্ব এই ধরনের জিনিসকে পছন্দ করে, অর্থাৎ অন্যান্য দেশের ইনভেস্টররা এই জিনিসটাকে পছন্দ করে। ফ্রেন্ডস, তাহলে ধরুন গভর্নমেন্ট গত বছর 44 লক্ষ কোটি টাকার টোটাল বাজেট পেশ করেছিল। তার মধ্যে যদি আমি 5.9% অর্থাৎ যদি আমি 6% ধরি, তাহলে প্রায় 3 লক্ষ কোটি টাকার মতো সরকারের রোজগার হবে না। সেটা কোত্থেকে নেবে? লোন নেবে। লোন কি ফর্মে নেয়? বন্ড ইস্যু করে। আপনারা দেখবেন বাজারে বিভিন্ন টাইপের বন্ড বিক্রি হয় এবং তার ইন্টারেস্ট তুলনামূলকভাবে হয়তো কোথাও একটু লোভনীয় করা হয়, যাতে করে তারা সেই টাকাটা পায়। ঠিক আছে? তাহলে ফিসক্যাল ডেফিসিট এবং টাকা লোন নেওয়া কিভাবে কি হয় কম বেশি আপনাদেরকে বোঝাতে পারলাম। এবারে চলে আসি, তাহলে আয়টা বুঝলেন। খরচ, এবারে দেখুন এই যে আয়ের উপর কিন্তু বিভিন্ন জিনিস আছে যেটা মূল বাজেটে আসবে। ট্যাক্স সংক্রান্ত, কোন কোম্পানি ট্যাক্স কত হবে, এটার উপরে কিন্তু বিভিন্ন ইন্ডাস্ট্রির বিভিন্ন কোম্পানি বিভিন্ন সেক্টর কিন্তু উৎসুক হয়ে থাকে, যার জন্য আপনাদের ওয়েট করতে হবে 3 মাস। এবারে এক্সপেন্ডিচার, সরকারের মূল খরচ কোথায়? ডিফেন্স, এই ধরুন 44 লক্ষ কোটি টাকা যেটা বললাম আমি, এর মধ্যে ধরুন প্রায় 12-13%, প্রায় 7 লক্ষ কোটি টাকা তাদেরকে ডিফেন্সে খরচ করতে হয়। রেল, গত বছর প্রায় 2 লক্ষ কোটি টাকা এক্সট্রা তাকে খরচ করতে হয়েছিল রেলের পেছনে। উদ্দেশ্য কি? এই সমস্ত ইনফ্রাস্ট্রাকচার বৃদ্ধি করলে ব্যবসা বাণিজ্য ভালো চলতে পারবে। ক্যাপিটাল এক্সপেন্ডিচার, অর্থাৎ রাস্তাঘাটের উন্নয়ন নেই একমাত্র খরচ কে করে? সরকার। তাহলে সরকার সেই রাস্তাঘাট উন্নয়নের জন্য, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য কেমন কি খরচ করছে, সরকার যত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বা ইনফ্রাস্ট্রাকচার যত ভালো করবে, বাইরের ইনভেস্টররা তত কিন্তু এই দেশে রোজগার করার জন্য আসবে। ঠিক আছে? এবারে বলি, এই যে আগামী 15 বছরের জন্য সবচেয়ে বড় যে স্পেশাল কি কি সেক্টর যেগুলোর প্রতি সরকারের সবসময়ের জন্য প্রতি বছর নজর থাকবে, সেগুলো কি? প্রথম হচ্ছে রিনিউয়েবল এনার্জি। ফ্রেন্ডস, কার্বন এমিশনের জন্য সারা বিশ্বে এই যে গ্লোবাল ওয়ার্মিং চলছে সেটা কমানোর জন্য সরকার কিন্তু মূল যে ট্র্যাডিশনাল এনার্জি থেকে সৌর এনার্জি, বায়ো এনার্জি এই দিকে যাচ্ছে, যেখান থেকে কার্বন এমিশন কম হবে। সুতরাং সমস্ত রিনিউয়েবল সেক্টরকে, যেমন সরকার অ্যানাউন্স করলো যে 1 লক্ষ ঘরে তারা সোলার বসাবে, প্লেট বসাবে,
অর্থাৎ তাদেরকে সোলার কানেকশন দেবে। দ্বিতীয়ত, এরপরে কি সেক্টরে তারা জোর দেবে? ইনফ্রাস্ট্রাকচার, আমার আপনার যাতায়াতের রাস্তাঘাট, যেগুলো আজকে দেখছি প্রতি বছরে বছরে যেগুলোর ডেভেলপ করার দরকার থাকে, বড় করার দরকার থাকে, আপনারাই বুঝতে পাচ্ছেন, নিত্য নতুন যে সমস্ত কাজকর্ম চলে থাকে আপনাদের পাড়া এরিয়াতে কিংবা আপনাদের অঞ্চলে, আপনাদের ব্লকে যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেটাকে কত বেশি ভাবে বাড়ানোর সুযোগ আছে। সুতরাং গভর্নমেন্ট সেই সেক্টরের উপর কিন্তু বেশি জোর দেবে আগামী 10-15 বছর। তৃতীয়, ম্যানুফ্যাকচারিং, বড় বড় মেশিন। আজকে কোম্পানি, বহু কোম্পানিকে ইনসেনটিভ দিচ্ছে তাদের স্পেশাল ইনসেনটিভ স্কিমের মাধ্যমে, যাতে করে করে যে সমস্ত জিনিস বাইরের দেশ থেকে এখানে আনা হতো সেই জিনিস যেন দেশে বনে। তাতে কি হবে? তাতে প্রচুর কাজ তৈরি হবে, অর্থাৎ জব অপরচুনিটি তৈরি হবে। সুতরাং গভর্নমেন্ট আগামী 15 বছরের জন্য ম্যানুফ্যাকচারিং সেক্টরকে প্রচন্ডভাবে গুরুত্ব দেবে। চতুর্থত, হাউসিং। দেখুন, আমাদের দেশে এখনো পর্যন্ত হাউসিং বিশাল বড় সমস্যা। আজকে আপনি গ্রামীণ ভিত্তিতে একটা ব্যাপার, শহর ভিত্তিতে আলাদা ব্যাপার। সরকার আগামী 2 বছরের জন্য তাদের যে মূল টার্গেট ছিল 2 লক্ষ বাড়ি, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, সেটার পরিমাণ আরো বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ হাউসিং সেক্টরে গভর্নমেন্ট কিন্তু প্রচন্ড পরিমাণে জোর দেবে। যদি হাউসিং সেক্টরে যোগ দেয় তাহলে হাউসিং রিলেটেড প্রোডাক্ট যারা তৈরি করে সেই সমস্ত কোম্পানিকে আপনাদের নজর দিতে হবে। নেক্সট হচ্ছে হসপিটাল এবং হেলথ কেয়ার। ফ্রেন্ডস, আপনার রোজগার যখন ভালোভাবে বাড়তে থাকবে তখন কিন্তু আপনি চাইবেন আপনার পরিবারকে ভালো হসপিটালে সুযোগ সুবিধা দেওয়ার জন্য। এখনো পর্যন্ত বড় বড় হসপিটাল যেটা সুলভে অ্যাভেলেবল, সেটা কিন্তু সমস্ত বড় বড় শহরে, কলকাতা, দিল্লি, বোম্বে, এই সমস্ত জায়গাতে এখনো কিন্তু, ধরুন আজকে তার পরের যে সমস্ত সিটি আছে বা তার পরের যে সমস্ত সিটি আছে সেই সমস্ত জায়গাতে কিন্তু এখনো পর্যন্ত তেমন কোনো হসপিটাল বা হেলথ কেয়ার ফেসিলিটি তত ভালো নেই। গভর্নমেন্ট চেষ্টা করবে যাতে, গভর্নমেন্ট আইদার উৎসাহিত করবে বা নিজে তৈরি করবে এই সেক্টর। পঞ্চমত, বা পঞ্চম না, এটা বোধহয় লাস্ট আপাতত বলছি আমি, কিন্তু জিস্ট আকারে বলছি, আর একটা বড় সেক্টর যেটাকে গভর্নমেন্ট প্রমোট করার চেষ্টা করছে, যেখান থেকেও কিন্তু সরকারের রোজগার বাড়ে এবং জবও তৈরি হয়, কাজ তৈরি হবে, সেটা হচ্ছে কি? ট্যুরিজম। ট্যুরিজম অর্থাৎ যত মানুষের বেড়ানোর প্রবণতা বাড়বে তত কিন্তু সেই জায়গাগুলোতে লোকেদের কাজও বাড়বে। অর্থাৎ ট্যুরিজম সেক্টরকেও, যেমন ধরুন আমি বেশ কিছু ভিডিওতে বলে আসছি, মালদ্বীপের সঙ্গে আমাদের যে ঝামেলা চলছে সেটার কারণে আমরা লাক্ষাদ্বীপ, যেটা আমাদেরই বিকল্প হতে পারে মালদ্বীপের, তার জন্য গভর্নমেন্ট সমস্ত কোম্পানিকে বলছে তোমরা যাও মালদ্বীপে গিয়ে, এই লাক্ষাদ্বীপে গিয়ে মালদ্বীপের মতো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করো। কেন আমরা মালদ্বীপে যাব? আমরা লাক্ষাদ্বীপে সেই টুরিস্ট তৈরি করব। যেমন ধরুন এই রাম মন্দিরকে কেন্দ্র করে হিউজ ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে এবং যেটা ট্যুরিজমের কাজে লাগবে। তো ফ্রেন্ডস, আমি খুব অল্পের মধ্যে দিয়ে কিন্তু মোটামুটি বাজেটের ইনকাম, এক্সপেন্ডিচার, বাজেটের লক্ষ্য এবং সমস্ত সাইড আস্তে আস্তে করে ছুঁয়ে আপনাদেরকে কিন্তু বাজেটটা ব্যাখ্যা করার চেষ্টা করলাম। আপনারা কিভাবে, মানে আপনারা কেমন লাগলো বা কতটা বুঝলেন সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং কমেন্টে বললে আমি তাহলে আপনাদেরকে সেইভাবে উত্তর দিতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরের এপিসোডে।